আগের দিন আমাদের আবর্তন পড়া শেষ হয়েছে। আজ আমরা পড়ব ব্যাবর্তন, বা এটাকে আমরা বিবর্তনও বলতে পারি বা প্রতিবর্তনও বলতে পারি, ইংরেজিতে যেটাকে বলে। এতগুলো নামে এটাকে বলতে পারি, ব্যাবর্তন, বিবর্তন, প্রতিবর্তন। তো যদি কখনো কনফিউশন হয় কি, হয়তো মনে নেই তোমার কি প্রতিবর্তন মানে ব্যাবর্তন কি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওখানে ইংরেজিটা দেখে নিতে পারো যে অবভার্সন লেখা আছে কিনা। যদি লেখা থাকে তার মানে বুঝতে পারবে কি বিবর্তন কি বোঝাতে চাইছে। আচ্ছা, তো আগের দিন যেরকম আমরা আবর্তন করার কিছু নিয়ম দেখেছিলাম, সেরকমই বিবর্তন করারও কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো মোট হচ্ছে 4টে নিয়ম। মোট 4টে নিয়ম আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টে নিয়ম আছে। আবর্তনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম 4টে নিয়ম আছে, বিবর্তনের ক্ষেত্রেও 4টে নিয়ম আছে। এই 4টে নিয়ম মেনে আমাদেরকে বিবর্তন করতে হবে। কি কি? একটা হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই থাকবে। তার মানে আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য ছিল, সিদ্ধান্তটাও সেটা একইভাবে সিদ্ধান্তেরও উদ্দেশ্য হয়ে থাকবে। মানে উদ্দেশ্যটার কোনো পরিবর্তন হবে না। যেটা আশ্রয় বাক্যে উদ্দেশ্য ছিল সেটাই সিদ্ধান্তে উদ্দেশ্য হয়ে যাবে, মানে উদ্দেশ্যটার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয়ত কি হচ্ছে, আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয় বাক্যে যেটা বিধেয় থাকবে সেটার বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। এখন বিরুদ্ধ পদটা কি, ওটা তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে। তার মানে আশ্রয় বাক্যের বিধেয়ের যে পদটা থাকবে, আশ্রয় বাক্যের বিধেয়ের যে পদটা থাকবে, সেই পদটার বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়ে যাবে। বেশ, তাহলে বিরুদ্ধ পদটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের গুণটা ভিন্ন হবে। মানে আশ্রয় বাক্যে যদি হয় থাকে তাহলে সিদ্ধান্তে গিয়ে সেটা নয় হয়ে যাবে, বা আশ্রয় বাক্যে যদি নয় থাকে সিদ্ধান্তে গিয়ে সেটা হয় হয়ে যাবে। তার মানে দুটোর গুণ আলাদা আলাদা হবে। আচ্ছা, আর একটা কি আছে, আর একটা হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। পরিমাণ একই থাকবে, আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। মানে যদি আশ্রয় বাক্য সামান্য বচন হয় তাহলে সিদ্ধান্তও সামান্য বচন হবে, যদি আশ্রয় বাক্য বিশেষ বচন হয় তাহলে সিদ্ধান্তও বিশেষ বচনই হবে। পরিমাণ অর্থাৎ একই থাকবে। আচ্ছা, এবার এই প্রথম যে দুটো আমরা পড়েছি, যে দুটো নিয়ম, এই দুটো নিয়ম হলো লক্ষণ সংক্রান্ত বা আকার সংক্রান্ত বলতে পারো, লক্ষণ সংক্রান্ত নিয়ম। আর তারপরে যে দুটো নিয়ম পড়লাম এই দুটো হচ্ছে বৈধতা সংক্রান্ত নিয়ম। আচ্ছা, বেশ, তাহলে এই হলো বিবর্তন করার 4টে নিয়ম। ঠিক আছে। আচ্ছা, এবার এই 4টে নিয়মে যাওয়ার আগে, মানে এই 4টে নিয়মের প্র্যাকটিক্যাল দেখানোর আগে আমাদেরকে এখানে একটা নতুন শব্দ পেয়েছি, সেটা হচ্ছে বিরুদ্ধ পদ। এই বিরুদ্ধ পদ জিনিসটা কি ওটা একবার এখানে দেখে নিই। বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদ মানে হচ্ছে, ধরো
একটা উদাহরণ দিয়ে দেখায়। আমি নিলাম সুখ। আচ্ছা, সুখের বিপরীত কি বলো তো? সুখের বিপরীত সুখ। সুখ এই পদটার সুখ এই পদটার বিপরীত পদ কি হবে? সবাই হয়তো বলতে পারছো, সবাই হয়তো ততক্ষণ বলেও দিয়েছো যে দুঃখ হবে, তাই তো? সুখের বিপরীত আমরা লিখে এসেছি দুঃখ, কিন্তু এইটা আমাকে বিপরীত লিখতে বলেনি, এটা আমাকে লিখতে বলেছে বিরুদ্ধ। বিরুদ্ধ পদ সেটাই হয় যে পদটার বিরুদ্ধ পদ আমাকে লিখতে বলছে। এখানে আমাকে সুখ এই পদটার বিরুদ্ধ পদ লিখতে বলেছে। আমাকে যদি এটা বিরুদ্ধ পদ লিখতে বলে, বিপরীত পদ কিন্তু বলেনি লিখতে, বিরুদ্ধ পদ লিখতে বলছে। যদি বিপরীত পদ লিখতে তো আমি সুখের বিপরীত দুঃখ লিখে দিতাম, মানে যেটাতে সুখের অভাব থাকে সেটা দুঃখ হয়ে যাচ্ছে। বিরুদ্ধ পদ মানে হচ্ছে সুখ বাদ দিয়ে, এই যে পদটার বিরুদ্ধ পদ লিখতে দিয়েছে সেই পদটা বাদ দিয়ে বাকি সব পদের সমষ্টি। এখানে শুধু সুখকে বাদ দিতে বলেছে, তাহলে আমাকে যদি এখানে বিরুদ্ধ পদ লিখতে হয় তাহলে আমাকে লিখতে হবে সুখকে বাদ দিয়ে বাকি সব লিখতে হবে। দুঃখ, বিষাদ, মনের যতগুলো, সুখ একটা মনেরই তো গুণ, তো সুখ বাদ দিয়ে মনের আর যত গুণ আছে সব লিখতে হবে। দুঃখ, বিষাদ, আনন্দ আছে, উল্লাস আছে, আনন্দ, উল্লাস, উদাস, আরও নানা রকম যত মনের ভাব আছে সে সব পরপর লিখতে হবে। তার মানে সুখকে বাদ দিয়ে আর যা কিছু মনের ভাব থাকবে সেই সব হচ্ছে সুখের বিরুদ্ধ পদ। এবার এত কি তাহলে আমি লিখে যাব? না, এইগুলোর পরিবর্তে আমি কি লিখব? একটা শব্দ ব্যবহার করেই আমি এর বিরুদ্ধ পদ করতে পারি। যে পদই থাকুক না কেন তার সামনে আমি এরকম অ হাইফেন এটা যোগ করে দিলেই হয়ে যাবে ওই পদটার বিরুদ্ধ পদ। তার মানে বিরুদ্ধ পদ মানে কি হচ্ছে, যে পদটা আমাকে বিরুদ্ধ পদ লিখতে দিয়েছে, যে পদটার বিরুদ্ধ পদ আমাকে লিখতে দিয়েছে সেই পদটা ছাড়া বাকি সব পদের সমষ্টিকে বলা হবে তার বিরুদ্ধ পদ। এবার এটাকে সহজভাবে সমস্ত পদগুলো পরপর লিখে তো অনেক বড় লিস্ট হয়ে যাবে, সেই জন্য এটা সুবিধের জন্য অসুখ, মানে যেখানে সুখ নেই, সুখ ছাড়া বাকি সব আছে। এখানে দেখো বিপরীত শব্দ বোঝালে সুখের পরিবর্তে দুঃখ, কিন্তু দুঃখ মনের একটা গুণ, আরও মনের এরকম অনেক গুণ আছে, সেগুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছিল বিপরীত পদের ক্ষেত্রে, কিন্তু বিরুদ্ধ পদের ক্ষেত্রে সেগুলো বাদ পড়ে না। একমাত্র যে পদের বিরুদ্ধ পদ লিখতে আমাকে বলেছে কেবল সেই পদটা ছাড়া বাকি সব পদের সমষ্টিকে আমি বলবো এই পদটার বিরুদ্ধ পদ। ঠিক আছে, তাহলে সুখের বিরুদ্ধ পদ হলো অসুখ। একইভাবে আমাকে যদি বলে আচ্ছা ভালো এই পদটার বিরুদ্ধ পদ লেখো, আমি কি লিখবো? অ হাইফেন ভালো, অভালো হয়ে গেল। যদি বলে ভারতীয় এই পদটার বিরুদ্ধ পদ লেখো, কি লিখবো? অ ভারতীয়। তাহলে বোঝা গেল, তাহলে এরকম হচ্ছে বিরুদ্ধ পদ, যে পদটার বিরুদ্ধ পদ লিখতে দিয়েছে সেই পদটা ছাড়া অন্য সব পদের সমষ্টিকে বলা হয় তার বিরুদ্ধ পদ। তাহলে আমার বিরুদ্ধ পদে যদি সংজ্ঞা লিখতে দেয় আমি তাই লিখবো এক লাইনে। বিরুদ্ধ পদের সংজ্ঞা যদি আমাকে লিখতে দেয় আমি লিখব উল্লেখিত পদ। উল্লেখিত পদ কোনটা? এটা যেটা আমাকে উল্লেখ করে দিয়েছে, এই পদটা আমাকে উল্লেখ করে দিয়েছে, বলেছে এটার বিরুদ্ধ পদ লেখো। তাহলে উল্লেখিত পদ ব্যতীত, মানে উল্লেখিত পদকে ছেড়ে অপর সকল পদের সমষ্টিকে উল্লেখিত পদের বিরুদ্ধ পদ বলে। তাহলে উল্লেখিত পদ ব্যতীত অপর সকল পদের সমষ্টিকে বিরুদ্ধ পদ, উল্লেখিত পদ বিরুদ্ধ পদ বলে। এটা হয়ে গেল আমাদের বিরুদ্ধ পদের সংজ্ঞা। বিরুদ্ধ পদের উদাহরণ দেখে আমি বুঝিয়ে দিলাম যে বিরুদ্ধ পদ এরকম হয়, এরকম দেখিয়েছি। আচ্ছা এবার হচ্ছে, আচ্ছা তাহলে বিবর্তন করতে গেলে আমরা এই নিয়মটা পুরোটাই বুঝে ফেলেছি যে আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য থাকবে সিদ্ধান্তেও সেটা উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্যে যেটা বিধেয় থাকবে তার বিরুদ্ধ পদটা সিদ্ধান্তে বিধেয় হয়ে যাবে এবং গুণ ভিন্ন হবে। যদি আশ্রয় বাক্য সদর্থক থাকে সিদ্ধান্ত নঙর্থক হবে, আশ্রয় বাক্য নঙর্থক থাকে তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। গুণ তো এই দুটোই আছে, এছাড়া তার কোনো গুণ নেই। আর কি, আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ কিন্তু একই থাকবে, মানে যদি আশ্রয় বাক্য সামান্য পরিমাণ হয় সিদ্ধান্তও সামান্য পরিমাণ হবে,
আশ্রয় বাক্য যদি বিশেষ পরিমাণ হয়, সিদ্ধান্তও বিশেষ পরিমাণ হবে। আচ্ছা, তাহলে এই কয়টা নিয়ম মনে রাখতে হবে। আর হচ্ছে আবর্তন করার ক্ষেত্রে যেরকম আমরা কয়েকটা দেখেছিলাম এ বচন থেকে কীরকম আবর্তন হয়, ওরকম বিবর্তনের ক্ষেত্রেও দেখে নেব যে এ বচনের বিবর্তন করতে হলে আমরা ই করব, ই বচনের বিবর্তন করতে হলে আমরা এ করব। একদম যেহেতু এখানে বলেছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না, তাই এ থেকে ই হতে পারে, ই থেকে এ হতে পারে। এইখানে কিন্তু সামান্য বচনের সাথে সামান্য বচনেরই হতে পারে, যেহেতু বিশেষ বচনে হতে পারে না, কেন কি পরিমাণ একই থাকবে বলেছে। ঠিক আছে, এটা হয়ে গেল সামান্য বচনের ক্ষেত্রে। বিশেষ বচনের ক্ষেত্রে আই থেকে হবে ও, ও থেকে হবে আই। খুব ইজি এটা। তাহলে আমি এই ছকটা মনে রাখবো আর এই কয়েকটা নিয়ম মনে রাখবো, তাহলেই আবর্তন করতে পারবো। যেমন ধরো আমরা এখানে একটা এ বচনের আবর্তন করব, এ বচনের আবর্তন করব। ধরো এটা নিলাম, আমি একটা এ বচনে নিয়েছি, এ বচনের আবর্তন আমি এখানে লিখে দিয়েছি, এ বচনে ই করতে হয়, তো আমি ই করব। আচ্ছা, এটা হচ্ছে আবর্তন নয়, বিবর্তন করছি। এটা হচ্ছে বিবর্তনীয়, আর এটা হবে বিবর্তিত। আচ্ছা, বিবর্তনের ক্ষেত্রে তাহলে আমি এটা ভুল করে হয়তো আবর্তন বলে ফেলেছি, যাই না। এটা বিবর্তনের ক্ষেত্রে হচ্ছে এটা বিবর্তনীয়, আর এটা হচ্ছে বিবর্তিত। যদি আশ্রয় বাক্য থাকে এ বচন, তাহলে সিদ্ধান্তটা করব ই। আশ্রয় বাক্য যদি থাকে ই, আর সিদ্ধান্ত করব এ। আশ্রয় বাক্য যদি থাকে আই, সিদ্ধান্ত করব ও। আশ্রয় বাক্য যদি থাকে ও, সিদ্ধান্ত করব আই। তাহলে বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যটাকে বলা হয় বিবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলা হয় বিবর্তিত। করার সময় এরকম বিবর্তনীয় আর বিবর্তিত বলেই লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি এটাকে করব হচ্ছে তোমার এটাকে বিবর্তন করব। তাহলে নিয়মগুলো একটু দেখে নেব। বলেছে আশ্রয় বাক্যে উদ্দেশ্য, সিদ্ধান্তে উদ্দেশ্য থাকবে। তাহলে আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য, আমি সিদ্ধান্তে সেটা উদ্দেশ্য লিখে দিলাম। আর কি বলেছে? আর বলেছে আশ্রয় বাক্যে বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। আশ্রয় বাক্যে বিধেয় কি আছে? এটা আছে। এটা বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ করতে গেলে কি করতে হয় বলেছি? অযোগ করতে হয়, তারপরে পদটাকে লিখতে হয়। তাহলে হয়ে গেল তার বিরুদ্ধ পদ। এবার কি বলেছে? গুণ ভিন্ন হবে, গুণ আলাদা হবে। তাহলে এটার হয় হয়েছে, তাহলে নয় হবে। যেহেতু ই বচন, তাই এটাকে কোনো করতে হবে, তার মানে পরিমাণ একই থাকলো। তাহলে সব নিয়মগুলো মানা হলো। উদ্দেশ্যই আছে। বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়েছে, বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হলো। গুণ ভিন্ন হয়েছে, আর পরিমাণ একই থেকেছে, এটাও সামান্য, এটাও সামান্য। একইভাবে আমরা ই বচনেরও করতে পারি। দেখো, বিবর্তনীয়, এটা কি হবে? দেখো এখানে বলে দিয়েছি আমি, এ হবে। আচ্ছা, এটা অন্য উদাহরণ দিচ্ছি। যদি এরকম থাকে, কোনো মানুষ নয় অসৎ, এ বচন করব আমি। আবার এই নিয়মগুলো মিলিয়ে নেব। আশ্রবাক্যে উদ্দেশ্য, সিদ্ধান্তে উদ্দেশ্য থাকবে। আশ্রবাক্যে বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। বিধেয়ের বিরুদ্ধ পদ, এটা বিধেয় কি আছে? অসৎ আছে। বিধেয়ের বিরুদ্ধ পদ অসৎ, বিরুদ্ধ করতে গেলে অযোগ করতে হয়। আচ্ছা, আর কি বলেছে? গুণ ভিন্ন হবে। গুণ হয় নয় আছে, হয় হবে। পরিমাণ একই থাকবে, এ বচন আছে, সুতরাং এটা সকল হবে। সবগুলো মিলে গেল। এখানে বলেছে 1 নম্বর নিয়মে উদ্দেশ্য থাকবে। বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে হয়েছে। গুণ ভিন্ন হবে হয়েছে। পরিমাণ একই থাকবে, পরিমাণ একই আছে, দুটোই সামান্য। এইভাবে আমি আই বচনের এবং ও বচনের আবর্তন করতে পারি। ঠিক আছে, বেশ। এবার আই আর ওটা নিজেরা করে দেখবে। আচ্ছা, এবার আমি আরেক রকমই বিবর্তনের কথা বলবো। সেটা হচ্ছে এই বিবর্তনটার নাম হচ্ছে, আচ্ছা, এরকম করে বিবর্তনগুলো প্র্যাকটিস করতে করতে নিয়মগুলোর সাথে আর এই ছকটা মনে রাখলে
সবগুলো করতে পারা যাবে। আচ্ছা, আরেকটা এই পেজে দেখানো দরকার, পেজে সামান্য অল্প জায়গা আছে বলে আমি এইখানে দেখাচ্ছি যাতে তোমরা পার্থক্যটা স্পষ্ট করতে পারো। এটা একটা বিবর্তন পড়লাম, আরেক রকমের বিবর্তন আছে, সেটার নাম হচ্ছে বস্তুগত বিবর্তন। যুক্তিবিজ্ঞানে বেইন এই বিবর্তনের কথা বলেন, এই বস্তুগত বিবর্তনের কথা বলেন বেইন বলেন, যুক্তিবিজ্ঞানী বেইন বলেন এই যুক্তিবিজ্ঞানের কথা, এই বিবর্তনের কথা। এই বিবর্তনের একটা উদাহরণ দিয়ে দেখো এখানে যদি একটা, আচ্ছা এটা শর্ট প্রশ্ন হতে পারে যে বস্তুগত বিবর্তনের কথা কে বলেন? যুক্তিবিজ্ঞানী বেইন। আচ্ছা, এবার একটা উদাহরণ দিয়ে আগে দেখো, উদাহরণ দিচ্ছি একটা। বস্তুগত বিবর্তন কীরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। বিবর্তনীয়, ধরো আমি বিবর্তনীয় কিছুটা নিচ্ছি, বিবর্তনীয় নিলাম এরকম, শীত হয় কষ্টদায়ক, দিয়ে এটা বিবর্তিত হয় গরম হয় আরামদায়ক। কিংবা এটার আরেকটা উদাহরণ, এটা একটা উদাহরণ হলো, এটা 1 নম্বর উদাহরণ হলো। 2 নম্বর উদাহরণ এরকম দেখো, আরেকটা, যুদ্ধ হয় অশুভ, শান্তি হয়, আচ্ছা শুভ, শান্তি হয় শুভ। এই ধরনের এইগুলো হচ্ছে বস্তুগত বিবর্তন, এরকম দেখতে হয়। শীত হয় কষ্টদায়ক, গরম হয় আরামদায়ক, যুদ্ধ হয় অশুভ, শান্তি হয় শুভ, এইরকম দেখতে হয় বস্তুগত বিবর্তন। তাহলে বস্তুগত বিবর্তনে কি কি করছে বলো তো, কয়েকটা মানে কি কি এখানে বিবর্তনে যেমন কয়েকটা নিয়ম লিখলাম, বস্তুগত বিবর্তনের নিয়মগুলো আমরা এরকম আলাদা করতে পারি। দেখো 1 নম্বর এরকম লিখতে পারি যে আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য হয়েছে তার বিপরীত পদ, শীতের বিপরীত গরম হয়, শীতের বিপরীত পদ গরম হয়। তাহলে আমরা এরকম লিখতে পারি যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পথ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। আচ্ছা, আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য আছে তার বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। আর কি লিখতে পারি? দেখো গুণটা অপরিবর্তিত থেকেছে। আচ্ছা, তার আগে বিধেয়ের কথাটা লিখিনি। বিধেয়টা দেখো কষ্টদায়ক, তার বিপরীত পদ হয় আরামদায়ক। এখানেও তাই, অশুভ তার বিপরীত পদ হয় শুভ। তার মানে বিধেয়ের ক্ষেত্রেও কি হয়েছে, আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়। ঠিক আছে, তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়, আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়, দুটোরই বিপরীত পদ উদ্দেশ্য আর বিধেয় হয়। আচ্ছা, আর গুণটা কি হচ্ছে? গুণটা অপরিবর্তিত থেকেছে। তাহলে গুণ অপরিবর্তিত থাকে, এটা 3 নম্বর। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পারি, হ্যাঁ সত্যিকারই শীতটা আমাদের কাছে খুব কষ্টদায়ক আর গরমটা খুব আরামদায়ক হয়, যুদ্ধটা সত্যিকারে অশুভ আর শান্তিটা সত্যিকারই আমাদের কাছে শুভ। তার মানে এখানে যখনই বস্তুগত বিবর্তন করা হয়েছে তখনই বাস্তব অভিজ্ঞতার সাহায্য নেওয়া হয়েছে। সেখানে আমরা 4 নম্বর লিখতে পারি যে বস্তুগত বিবর্তনের ভিত্তি, বস্তুগত বিবর্তনের
বস্তুগত বিবর্তনের ভিত্তি হলো বাস্তব অভিজ্ঞতা। এই চারটে হলো বস্তুগত বিবর্তনের নিয়ম। এবার আমরা আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে বিবর্তনের সংজ্ঞা। বিবর্তনের সংজ্ঞাটা এখানে বলে দিতে হতো। বিবর্তনের সংজ্ঞা যেরকম আমরা আবর্তনের ক্ষেত্রে এর এই নিয়মগুলোকে নিয়েই সংজ্ঞা করেছিলাম, বিবর্তনের ক্ষেত্রেও তাই। বিবর্তনের সংজ্ঞা একটু লিখে নাও, আমি আস্তে আস্তে বলছি। বিবর্তন যেহেতু একটা অমাধ্যম অনুমান, অবরোহমূলক অমাধ্যম অনুমান, তার লিখব যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য থাকবে, আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, তাকে বিবর্তন বলে। কিছুই না, চারটে নিয়ম যোগ করে দাও, দিয়ে একে বিবর্তন বলে। শুধু সামনে লিখতে হবে যে অবরোহমূলক অমাধ্যম অনুমান। তাহলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য হয়, আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়, গুণ ভিন্ন হয় এবং পরিমাণ একই থাকে, তাকে বিবর্তন বলে। ঠিক আছে, এটা হবে বিবর্তনের সংজ্ঞা। আচ্ছা, আর বস্তুগত বিবর্তনের সংজ্ঞাও একইভাবে এই নিয়মগুলোকে যোগ করে দাও, তাহলে হবে যে বিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়, আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়, গুণ অপরিবর্তিত থাকে এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিবর্তন করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলে। এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে বিবর্তন করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলে। চারটে নিয়ম যোগ করে এরও সংজ্ঞা দেওয়া হয়ে যাবে। তাহলে যে বিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়, আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়, গুণ অপরিবর্তিত থাকে এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে বিবর্তন করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলে। শর্ট প্রশ্ন একটা হতে পারে, বস্তুগত বিবর্তনের কথা কে বলেন? না, যুক্তিবিজ্ঞানী বেইন। আচ্ছা, আর এটা হচ্ছে একটা উদাহরণ দিতে বলতে পারে যে বস্তুগত বিবর্তনের একটা উদাহরণ দাও, তখন এরকম কিছু একটা উদাহরণ দিলে হবে যেটার উদ্দেশ্য দুটো হচ্ছে যে পরস্পরের বিপরীত পদ, বিধিও দুটো পরস্পরের বিপরীত পদ এবং গুণ একই। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে এই প্রশ্নটা তো হতেই পারে যে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন? এই প্রশ্নটা হতে পারে যে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন। তোমাদের সাধারণ চোখে দেখে এইটা হচ্ছে প্রকৃত বিবর্তনের নিয়ম। যে নিয়মগুলো আমরা প্রথমেই দেখেছি, এগুলো হচ্ছে প্রকৃত বিবর্তনের নিয়ম, চারটে নিয়ম। এবার যদি এই নিয়মের সাথে এই নিয়ম মিলে যায়, তাহলে আমি বলবো বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন। তাহলে একটা প্রশ্ন হতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে, বস্তুগত প্রকৃত বিবর্তন, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন, এরকম একটা প্রশ্ন হতে পারে। দেখো, তাহলে আমরা প্রথমেই লিখব যে বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন নয়। কেন নয়? কারণ এই যে প্রকৃত বিবর্তনের যে নিয়মগুলো দেওয়া আছে, তার সাথে প্রকৃত বিবর্তনের নিয়মের সাথে বস্তুগত বিবর্তনের নিয়ম মেলে না। দেখো, 1 নম্বর নিয়মটা দেখো, আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। প্রকৃত বিবর্তনে কি আমরা তাই করেছি? আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদকে কি সিদ্ধান্তে উদ্দেশ্য করেছি? করিনি তো, ওখানে উদ্দেশ্য একই ছিল। তাহলে প্রকৃত বিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও সিদ্ধান্তে উদ্দেশ্য একই থাকে, কিন্তু বস্তুগত বিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়। সুতরাং প্রথম নিয়ম মিলছে না, প্রকৃত বিবর্তনের সাথে প্রথম নিয়ম মিলছে না। দ্বিতীয় নিয়ম দেখো, আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়। এখানে কি তাই করেছিলাম? আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদকে কি সিদ্ধান্তে বিধেয় করেছিলাম? না, বিরুদ্ধ পদকে করেছিলাম। দেখো, এখানে বিরুদ্ধ পদকে করেছিলাম সিদ্ধান্ত, আর এখানে করেছে বিপরীত পদকে সিদ্ধান্ত, মানে দ্বিতীয় নিয়মটাও মিলছে না। তৃতীয় নিয়মে দেখো, তৃতীয় নিয়মে বলেছিল গুণ ভিন্ন হবে, কিন্তু এখানে গুণ অপরিবর্তিত থাকছে, তার মানে থার্ড নিয়মটাও মিলছে না। ফোর্থ নিয়মটাও মিলছে না, কারণ বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার কোনো জায়গা নেই।
অথচ বস্তুগত বিবর্তনটা পুরোটাই বাস্তবের উপর নির্ভর করে করা হয়। কিন্তু এই যে প্রকৃত বিবর্তন, সেখানে বাস্তব অভিজ্ঞতার কোনো জায়গা নেই। এই পরপর এই নিয়মগুলো মিলিয়েই তোমাকে করতে হবে। সেখানে বাস্তবেই পাখি ডানাযুক্ত নাকি পাখি ডানাযুক্ত নয় সেটা কোনো ম্যাটার করে না। তার মানে বিবর্তনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই, বাস্তব অভিজ্ঞতা মূল্যহীন। প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই। আর এখানে সব কিছুর ভিত্তি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। সুতরাং 4 নম্বর নিয়মটাও মিলছে না। যেহেতু প্রকৃত বিবর্তনের সাথে কোনো নিয়মই মিলছে না, তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না। এটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে যদি আমাকে বলে এরকম, তাহলে আমি লিখব বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না, কারণ প্রকৃত বিবর্তনের নিয়মের সাথে বস্তুগত বিবর্তনের নিয়ম মেলে না। যেমন 1 নম্বর দিয়ে লিখব, প্রকৃত বিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকে, কিন্তু বস্তুগত বিবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদকে সিদ্ধান্তে উদ্দেশ্য করা হয়। 2 নম্বর লিখব, প্রকৃত বিবর্তনে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় করা হয়, কিন্তু বস্তুগত বিবর্তনে আশ্রয় বাক্যের বিধেয়ের বিপরীত পদকে সিদ্ধান্তে বিধেয় করা হয়। 3 নম্বর লিখব, প্রকৃত নিয়ম অনুসারে গুণ ভিন্ন হয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের, কিন্তু বস্তুগত বিবর্তনে গুণ অভিন্ন থাকে। 4 নম্বর লিখব, প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার কোনো স্থান নেই, কিন্তু বস্তুগত বিবর্তনের ভিত্তি হলো বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না। এরকম একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এই হলো বিবর্তনটা অত্যন্ত ছোট আর অত্যন্ত সহজও। তো একটু প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা, মানে এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে এই প্রশ্নটা করলে। লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমাদের চ্যাপ্টারটার নাম ছিল অমাধ্যম অনুমান। তো শেষ প্রশ্ন এটাই যে অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানে প্রথমেই বলা উচিত মিল বেইন এরকম কিছু যুক্তিবিজ্ঞানী মিল বেইন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেননি। আচ্ছা, তাদের কারণ কি? তাদের কারণ হলো অমাধ্যম অনুমান, তারা এটা কারণ বলেন কি, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যে নিহিত হয়। অমাধ্যম অনুমানের সংজ্ঞাতে আমরা কি পড়েছিলাম? অমাধ্যম অনুমানের সংজ্ঞাতে আমরা পড়েছিলাম যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। যেহেতু অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে, তাই মিল বেইন এরা মনে করেন যে অমাধ্যম অনুমানে কোনো নতুনত্ব নেই, সিদ্ধান্তে কোনো নতুন কিছু আমরা জানতে পারি না, কারণ সিদ্ধান্তটা অলরেডি আমাদের আশ্রয় বাক্যে জানা হয়ে যায়। সিদ্ধান্তটা অলরেডি আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে, অনিবার্যভাবে নিশ্চিত হয় যেহেতু, তাই ওনারা বলছেন যে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না। আচ্ছা, মিল বেইন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেননি, কারণ তাদের মতে অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে। যেমন একটা আবর্তন বা বিবর্তন বা বিরোধিতা, কিছু একটা উদাহরণ দিয়ে দাও। ধরো আমি একটা আবর্তনের উদাহরণ দিচ্ছি।
সকল মানুষ হয় সৎ। কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ। এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়ায় সিদ্ধান্তে নতুনত্ব নেই। কারণ কি, সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত ছিল। যেহেতু আমি বলেছি অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে মানে সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যে নিহিত রয়েছে। যেহেতু সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে, তাই এই যুক্তিবিজ্ঞানীরা বলতে চাইছেন যে সিদ্ধান্তে নতুন কিছু জানার থাকে না। যেটা সিদ্ধান্তে বলা হচ্ছে সেটা অলরেডি আমরা আশ্রয় বাক্যে জেনে ফেলি, এটা বলছে। ওই জন্য বলছেন কি, যেহেতু কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো নতুনত্ব থাকে না, তাই অমাধ্যম অনুমানে নতুন কিছু জানার থাকে না, অর্থাৎ প্রকৃত অনুমান বলা যায় না। অনুমান আমরা কেন করি? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার জন্য। কিন্তু এনারা বলতে চাইছেন যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তে অজ্ঞাত কিছুকে জানি না, বরং সিদ্ধান্তে যা জানছি সেটা অলরেডি আমাদের আশ্রয় বাক্যে জানা হয়ে যায়। অর্থাৎ এনারা কি বললেন তাহলে, যে যেহেতু মিল বেইন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেননি, কারণ তাদের মতে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে। যেরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, সিদ্ধান্তে নতুনত্ব নেই। কিন্তু দেখো, এই অভিযোগ কি যথার্থ? এই অভিযোগ যদি যথার্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো অবরোহ অনুমানটাকেই অনুমান নয় বলতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, কিন্তু এই অভিযোগ যথার্থ নয়, কারণ অমাধ্যম অনুমানের মতো সমস্ত অবরোহ অনুমানের সিদ্ধান্তই আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে। তাই তো আমরা পড়েছিলাম, আমরা অবরোহ অনুমানের সংজ্ঞাতেই পড়েছিলাম যে যেখানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, অর্থাৎ সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যেই থাকে, সিদ্ধান্তে নতুনত্ব কিছু থাকে না। তাহলে যদি আমরা শুধুমাত্র নতুনত্ব থাকে না বলে অমাধ্যম অনুমানকে যথার্থ না বলি, তাহলে সম্পূর্ণ অবরোহ অনুমানকেই অযথার্থ বলতে হয়। ঠিক আছে, তাই আমি এখানে লিখেছি কি, কারণ অমাধ্যম অনুমানের মতো সমস্ত অবরোহ অনুমানের সিদ্ধান্তই আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে। তাই অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান না বললে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা না হলে সমগ্র অবরোহ অনুমানকেই অযথার্থ বলতে হয়। এক্ষেত্রে ওয়েলটন নামে একজন যুক্তিবিজ্ঞানী, ওয়েলটন বলেছেন, অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে
সিদ্ধান্তে আসার পথটুকু সংকীর্ণ হলেও এটি যে কোনো পথ নয় এমন বলা সঠিক নয়। তাছাড়াও অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে ঠিকই, তবে সিদ্ধান্তটি আমাদের জানা থাকে না। তাই অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায়। আচ্ছা, তাহলে এরকম একটা উত্তর হতে পারে, অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় কিনা তার উত্তরে। আচ্ছা, এখানে মেন যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে, অর্থাৎ সিদ্ধান্তে নতুনত্ব কিছু থাকে না। এই অভিযোগের ভিত্তিতেই সেই অভিযোগকে খণ্ডন করেই বলা হয়েছে যে অমাধ্যম অনুমানে যেমন সিদ্ধান্তে নতুনত্ব থাকে না, সেরকম কোনো অবরোহ অনুমানই, সমস্ত অবরোহ অনুমানই কিন্তু সিদ্ধান্তটার নতুনত্বহীন হয়। তাহলে সেক্ষেত্রে সমগ্র অবরোহ অনুমানকেই মিথ্যে বলতে হয়। সেই কারণে বলা হয়েছে যে অমাধ্যম, যেহেতু অবরোহ অনুমানকে মানে যথার্থ বলে স্বীকার করা হচ্ছে, তাই অমাধ্যম অনুমানকেও যথার্থ বলে স্বীকার করা যেতে পারে। এক্ষেত্রে ওয়েলটন একটা ভালো যুক্তি দিয়েছেন যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আসার পথটুকু সংকীর্ণ হলেও সেটা যে কোনো পথ নয় এমন মনে করা সঠিক নয়। তাছাড়াও আরেকটা ব্যাপার রয়েছে যে আশ্রয় বাক্যের মধ্যে সিদ্ধান্তটা নিহিত থাকলেও সিদ্ধান্তটা এখানে ভাষা বদল করে বলা হয়েছে, তবে সিদ্ধান্তটা কিন্তু স্পষ্টভাবে আমাদের আগে জানা ছিল না। আমরা সিদ্ধান্তটাকে স্পষ্টভাবে সিদ্ধান্তেই জানি, হয়তো আশ্রয় বাক্যের মধ্যেও সিদ্ধান্তটা নিহিত রয়েছে, হ্যাঁ অবশ্যই রয়েছে নিহিত, কিন্তু সিদ্ধান্তটা স্পষ্ট করে আমাদের জানা ছিল না। স্পষ্ট করে আমরা এখানে লিখে নেওয়া ভালো, সিদ্ধান্তটি আমাদের স্পষ্ট জানা থাকে না। সিদ্ধান্তটা কিন্তু আশ্রয় বাক্যে আমরা নিহিত থাকে বলে আগের থেকে জেনে যাই, কিন্তু স্পষ্টভাবে জানি না। যখন আমরা সিদ্ধান্তটা লিখি তখনই স্পষ্টভাবে সিদ্ধান্তটাকে জানতে পারি। সেই কারণে অমাধ্যম অনুমানকেও প্রকৃত অনুমান বলা যায়। এরকম একটা উত্তর এটার ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের অমাধ্যম অনুমানের চ্যাপ্টারটা শেষ হলো। আবর্তন বিবর্তন যে চ্যাপ্টারটাতে করলাম, এবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তারপরে কোথাও আটকালে সেগুলো আমাকে দেখাতে হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে এই চ্যাপ্টারটা। নেক্সট চ্যাপ্টার আবার নেক্সট ক্লাসে শুরু হবে। থ্যাংক ইউ।